সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন আমাদের অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট, বাংলাদেশের হিজড়াদের কথা। আমরা প্রতিনিয়তই পথে ঘাটে চলতে ফিরতে এদের মুখোমুখি হই। হিজড়া বলে যাদেরকে আমরা জানি, তারা আপনার আমার পরিচিত আত্মীয় স্বজনের, তারা এই দেশেরই মানুষ, তারা এই দেশেরই নাগরিক, আমাদের সমাজেই তারা বসবাস করে। কিন্তু তাদেরকে সমাজ কেন যেন ভালো চোখে দেখে না। সমাজ তাদেরকে একটু হেয় চোখে দেখে, অন্য চোখে দেখে। অথচ তার জন্য কিন্তু তারা দায়ী না। আপনি পুরুষ বা আপনি নারী, এটা কিন্তু আপনি নিজের স্বেচ্ছায় হতে পারেননি। সৃষ্টিকর্তা তা আপনাকে সৃষ্টি করেছে নারী বলে আপনি নারী, সৃষ্টিকর্তা আপনাকে পুরুষ সৃষ্টি করেছে বলে আপনি পুরুষ, সৃষ্টিকর্তা তাদেরকে হিজড়া বলে সৃষ্টি করেছে বলে তারা হিজড়া। তার জন্য তো তাকে দোষ দেওয়া যায় না। অথচ আমরা এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আমাদের ধর্মীয় যে বিধিবিধান, তাদেরকে কিন্তু সেই স্বীকৃতি দেয়নি, সেই মর্যাদা দেয়নি। অথচ তাদের সেটা পাওয়া উচিত ছিল, পাওয়ার তাদের কিন্তু অধিকার আছে। তো যাই হোক, যেটি বলছিলাম, 2013 সালে বাংলাদেশের তখন ক্ষমতাসীন সরকার হিজড়াদেরকে যে নাগরিক মর্যাদা স্বীকৃতি দেওয়ার পরে 2014 সালে তাদেরকে সম্পত্তির অধিকার দেওয়া হলো। পিতার সম্পত্তি, পিতার সন্তান যেহেতু সে, পিতার মাতার ইচ্ছা ছাড়া তো সে পৃথিবীতে আসেনি, তাহলে কেন সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে? তাকে সম্পত্তি অবশ্যই দিতে হবে। এই অধিকারও কিন্তু প্রতিষ্ঠা হয়েছে তখনকার সময়ে। সংসদে বিল উত্থাপন করে, এটা বিল পাশ করে 2014 সালে। 2015 সালে এসে তখন সরকার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তারা চিন্তা করলো যে এদেরকে মূল ধারার সাথে সংযুক্ত করার জন্য এদের কর্মসংস্থান কিভাবে করা যায়। তখন সরকারি যারা নীতি নির্ধারক, তারা মিলে আলোচনা করলেন যে তাদেরকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া যায়, এবং বিশেষ করে এই আইন শৃঙ্খলার, বিশেষ করে যারা ওই পথে ঘাটে, বিশেষ এই আপনার যারা সহযোগী প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সাথে জুড়ে দেওয়া যায়। তো সেই জন্য তাদেরকে চাকরির জন্য আবেদনও করতে বলা হয়। অনেক হিজড়া কিন্তু শিক্ষিত, অনেকেই কলেজ ভার্সিটিতে পড়েছে, অনেকেই আমাদের সমাজে দেখেন কি অদ্ভুত একটি সমাজ আমাদের। এখানে প্রতিবন্ধীদের কিন্তু অধিকার স্বীকৃত আছে। একটা জন্ম থেকে একটা পা নেই, হাত নেই বা চোখ নেই, তার অধিকার স্বীকৃত আছে। কিন্তু যে হিজড়া, তার অধিকার স্বীকৃত নয়, এবং তাকে চাকরি পেতে গেলে কত মানে বিড়ম্বনার শিকার হতে হয়। এবং এই হিজড়ারা যখন চিকিৎসা নিতে যায় হসপিটালে, তখন কিন্তু মারাত্মক বিড়ম্বনার শিকার হয়। ডাক্তাররা এদের ঠিকমতো দেখতে চায় না, নার্সরা দেখতে চায় না, তাদের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করে না। অনেক হিজড়াদের সাথে মন খুলে আপনি বসে আলাপ করে দেখবেন, তাদের ভেতরে যে সরলতা, যে উদারতা, যে আন্তরিকতা এবং মানবিকতা, সেটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে। এবং তাদের ভেতরের যে কষ্ট, তাদের না বলা কথাগুলো কিন্তু তারা তখন আপনাকে জানাবে। সেটা জানলে আপনি তখন তাদের প্রতি অবশ্যই আপনার সহানুভূতি জেগে উঠবে, যেটি আমি ব্যক্তিগতভাবে অনুভব করি। আমি 2001 সালে আমরা খুলনাতে আলো নামে একটা বেসরকারি প্রতিষ্ঠান করেছিলাম, এনজিও যেটাকে বলে। উদ্দেশ্য ছিল দেশের সেবা, মানুষের সেবা, মানবতার সেবা করা। তো সেই কাজটি করতে গিয়ে দেখলাম যে এটাকে টিকিয়ে রাখতে গেলে, সবাই পরামর্শ দিল একটি পর্যায়ে টিকিয়ে রাখতে গেলে যে মাইক্রো ক্রেডিট করতে হবে, অর্থাৎ গরিবের রক্ত চুষতে হবে। এটা আমার দ্বারা সম্ভব না, আমি সেটিকে অপছন্দ করলাম। আমার যে ব্যক্তিগত সামর্থ্য যতটুকু ছিল তা দিয়ে 2-4টি বছর আমি চালাতে পেরেছিলাম, তারপরে আর এটা চালাতে পারিনি। তখন একটা উদ্যোগ নিয়েছিলাম যে হিজড়াদের অধিকার প্রতিষ্ঠার জন্য, হিজড়াদের যারা নেতৃস্থানীয় আছে, তাদের সাথে বসে আমি কিছু করতে পারি কিনা। তো তারই ধারাবাহিকতা, সেই লক্ষ্যেই খুলনার হিজড়াদের নেত্রী ছিলেন তখন পান্না নামে একজন। পান্না, পান্নাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে, ছোটবেলা থেকে তাকে দেখেছি পথে ঘাটে, দেখতাম কাঁধে ঢোল নিয়ে বা সাথে 2-3 জন হিজড়া নিয়ে উনি রাস্তায় চলাচল করছেন। দেখা হলেই আমি কুশল বিনিময় করতাম, তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতাম। তো তাদেরকে বললাম যে তোমরা আসো ভাই, আমাদের কাছে আসো, আমি দেখি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। তোমাদের দাবি দেওয়াগুলো বলো, তোমাদের সমস্যাগুলো বলো, সমাধানের সম্ভাব্য কি উপায় আছে সেই পরামর্শ তোমাদের সাথে আলোচনা করি আমরা। তো আমার ডাকে সাড়া দিয়ে ওরা আসলো, এবং একাধিকবার আমরা বসলাম। আমার বাড়িতেই, খুলনার বাড়িতেই আমরা বসলাম তাদেরকে নিয়ে, তাদেরকে আপ্যায়ন করেছি, তাদের কথাগুলো শুনেছি। তো তাদের দাবি সহ আমি তাদেরকে বললাম যে তোমরা চলো, তোমাদের দাবি নিয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটা স্মারক লিপি আকারে দিই, তার মাধ্যমে পরামর্শ নিয়ে প্রয়োজন হলে আমরা
ঢাকায় এসে আমরা সচিবালয়ে আসি, মিনিস্ট্রির সাথে যারা আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের সাথে কথা বলি, তোমাদের দাবি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই না যে তোমরা রাস্তাঘাটে এইভাবে মানুষের দয়ার পাত্র হয়ে মানুষের কাছে হাত পেতে চাঁদাবাজি করে বা এই যে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে নাচিয়ে গান বাজনা করে এইভাবে জীবনটা কাটাও। তোমরা আমাদের সমাজের মূলধারার মূল স্রোতের সাথে মিশে আমাদের মতো জীবন যাপন করো। অনেক হিজড়া কিন্তু মারা গেলে তাদেরকে কিন্তু জানাজা পড়তে চায় না। এই প্রত্যেকটা ধর্মের পুরোহিত তারা তাদেরকে দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা খুবই অমানবিক কাজ। এটাকে আমি ঘৃণার চোখে দেখতাম এবং আমি বলতাম সে তো মানুষ, কেন ভাই তুমি তাকে, যে ধর্মে সে জন্মগ্রহণ করেছে, যে যার ঔরসে যে পরিবারে জন্মগ্রহণ করেছে, সেই ধর্মে তার জানাজা পাওয়ার, সে ধর্মের সৎকার পাওয়ার অধিকার তার আছে, কেন তোমরা সেটা দিবে না? এটি নিয়ে অনেকের সাথে আমার বাকবিতণ্ডা হতো। তো এবং এই জিনিসটা আমার কাছে খুব মর্মপীড়া দিত। তো আমরা যখন তাদের সাথে আলোচনা করলাম, এক পর্যায়ে তাদের অধিকারগুলো আমি লিপিবদ্ধ করলাম, সেগুলো নিয়ে বেশ কিছু গবেষণা করলাম, সেটা কিভাবে উপস্থাপন করা যায়, তাদের সমস্যাগুলো চিহ্নিত করলাম, সমস্যার সমাধানের সম্ভাব্য আলোচনা করলাম, তারা কি পরামর্শ দেয়, তারা কিভাবে চায় সমাধান করতে, আমরা কোন পথে নিতে পারি। এটা সবকিছু নিয়ে যখন চাইলাম যে চলো আমরা বড় পর্যায়ে মন্ত্রী মানে পর্যায়ে আমরা যাব, প্রথমে জেলা প্রশাসক, তারপরে আমরা মন্ত্রণালয়ে আসব। দেখা গেল তারা আমাদের কাছে সময় নিল 1 সপ্তাহের জন্য, যে আমাদের যারা ঊর্ধ্বতন নেত্রী আরো আছে তাদের সাথে পরামর্শ করে আমরা আসব। 1 সপ্তাহ পরে তারা আসলো আমার কাছে। আসলো, তাদের সাথে আরো বড় মাপের নেত্রী আসলো। তাদের যে যারা নেতা নেত্রী আছেন, তো তারা থাকেন ইন্ডিয়াতে, ভারতে থাকেন। তো ভারতের তাদের একজন নেত্রী বললেন কি, দাদা আপনি তো ভালো প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমাদের এই নেটওয়ার্কে একটা সিন্ডিকেট আছে আমাদের। এই নেটওয়ার্কে যারা জড়িত তাদেরকে আমরা এনলিস্টেড করে নিয়েছি, তাদের কাছে একটা ইনকাম আমাদের আসে, সেটা দিয়ে আমাদের যারা এই ছোট ছোট বাচ্চা হিজড়াদের যাদেরকে আমরা পাই তাদেরকে ভরণ পোষণ করতে হয়, পালতে হয়। আমাদের অন্য অন্য যে সমস্যা আছে সেটা আপনাদের বলবো না আমরা, কিন্তু আমরা আপনার এই প্রস্তাবের সাথে একাত্ম হতে পারছি না, আমরা এদেরকে আর আপনি ডাকবেন না, আমরা যাব না, আমরা যাব না। কি কারণে জানি না, কিন্তু মনে হলো যে তারা অনেক কথা আমার কাছে বলতে চাচ্ছিল বা বলতে পারছিল না, বা অনেক বাধা তাদের পেছনে আছে, অথবা কোনো মাফিয়া চক্র বা কোনো সিন্ডিকেটের সাথে তারা জড়িত আছে, যারা হয়তো তাদেরকে এটা জানলে তাদেরকে আঘাত করবে বা তাদের জীবনের পরে হুমকি আসবে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা মনে করে, এটা ভয় করে তারা আর এগোয়নি। তাদের কাছে তারা পরামর্শ নিয়েছে, তারা বলেছে যে ব্যক্তি উদ্যোগ নিয়েছে তার কাছে তোমরা আর যে যাবে না। যার ফলে আমি অনেক দূর এগিয়েও মানে হতাশ হয়ে গেলাম যে যেহেতু তারা আমার সাথে যদি না আসে, আমি কাদের অধিকার নিয়ে, কাদের দাবি নিয়ে আমি যাব জেলা প্রশাসনের কাছে বা মন্ত্রণালয়ে। তো একটা পর্যায়ে আমি তাদেরকে আর পেলাম না, আমার সেই উদ্যোগটা তখন থেমে গিয়েছিল। এ বিষয়ে আরো কথা বলবো, আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।